নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। সকালে আমার বাংলা নিয়ে আপনার সঙ্গে আমি সমাদৃতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, শিলিগুড়িতে ফের চিতাবাঘের আতঙ্ক। গতকাল রাত 9টা নাগাদ ভক্তিনগর এলাকায় একটি শপিং মলের উল্টো দিকে গোডাউনের কাছে চিতাবাঘ দেখতে পান কয়েকজন। খবর দ্রুত ছড়িয়ে পড়ে, আশপাশ থেকে লোকজন বেরিয়ে আসে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানবো, প্রতিনিধি পার্থপ্রতিম সরকার রয়েছেন টেলিফোনে। পার্থ, এখন কি পরিস্থিতি? বাঘটিকে কি বন্দী করা সম্ভব হয়েছে? না, এখনো পর্যন্ত কিন্তু সেই চিতাবাঘটিকে বন্দী করা যায়নি। কাল রাতভর চেষ্টা চালায় শুকনা এবং শালঘাটার রেঞ্জের বনকর্মীরা। যে গোডাউনের ছাদে চিতাবাঘটিকে দেখতে পাওয়া গেছে, সেখানে যেমন ফাঁদ পাতার সেখানেও কিন্তু ফাঁদ পেতে রেখেছে বনকর্মীরা, যাতে চিতাবাঘটিকে কোনো রকমে যাতে সে ফাঁদে বন্দী করা যায়, কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি। আজ সকালে কিছুক্ষণের মধ্যেই বনকর্মীদের আরো একটি টিম সেই ঘটনাস্থলে যাবে এবং তিনি বলছিল যে এখনো পর্যন্ত গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে রয়েছে। আমরা জানি এর আগে বছর দুয়েক আগে এই সেবক রোডেই হাতি ঢুকে পড়ে, এবং তারপরে গতকাল রাতে এই চিতাবাঘ শহরে ঢুকে একেবারে লোকালয়তে ঢুকে পড়ায় কিন্তু আতঙ্ক কমেই বাড়ছে। এবং যেই এলাকায় এই চিতাবাঘটিকে দেখা গেছে তার অদূরেই কিন্তু বৈকুণ্ঠপুর বনজঙ্গল, বৈকুণ্ঠপুর জঙ্গল রয়েছে পেছন দিকে, এবং কিছুটা অদূরেই কিন্তু রয়েছে মহানন্দা অভয়ারণ্য। তাই লোকালয় থেকে কিন্তু জঙ্গলের দূরত্ব খুব একটা বেশি নয়। কিভাবে এই চিতাবাঘটিকে এই লোকালয়ে চলে আসলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে। এবং যে গোডাউনের ছাদটাকে দেওয়া, সেই গোডাউনের চৌকিদারই কিন্তু প্রথম এই চিতাবাঘটিকে দেখতে পায় এবং তারপরে সে খবর দেয়। সে চিৎকার শুনে খবর দেয় ভক্তিনগর থানায়, সেখান থেকে বন দপ্তরে গিয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসেছে এবং বিউটি থেকে শুরু করে অন্যান্য। ধন্যবাদ পার্থ। পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন বিতর্কের মাঝে আরও এক বেনজির পদক্ষেপ। এই প্রথম ভোটকর্মীদের জন্য বীমার ব্যবস্থা করল কমিশন। শুক্রবার আদালতে ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে মামলার শুনানি। তার আগে এই উদ্যোগ নিঃসন্দেহে কমিশনের ওপর আদালতের আস্থা বাড়বে। ভোটকর্মীদের বীমা, সর্বাধিক 20 লক্ষ টাকার বীমা। বাড়ছে ভোটকর্মীদের ভাতাও, এবারই প্রথম অনলাইনে ভাতা। পঞ্চায়েত ভোট নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। রাজ্য কমিশন এবং বিরোধীদের টানাপোড়েন আদালত পর্যন্ত গড়িয়েছে। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত, এমনকি মৃত্যুও হয়েছে। পঞ্চায়েতে মোট বুথের প্রায় 35% স্পর্শকাতর বলে দাবি কমিশনে। শুক্রবার হাইকোর্টে ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে মামলার শুনানি। তার আগে আদালতের আস্থা বাড়াতে উদ্যোগী কমিশন। পঞ্চায়েত ভোটে এই প্রথম কর্মীদের বীমার ব্যবস্থা। মৃত্যু হলে সর্বাধিক 20 লক্ষ টাকার বীমা, গুরুতর আহত হলে 10 লক্ষ টাকা, স্থায়ী অঙ্গহানির ক্ষেত্রে 5 লক্ষ টাকার বীমা। শুধু ভোটকর্মীদের বীমাই নয়, ভোটকর্মীদের ভাতাও বাড়াচ্ছে কমিশন। পোলিং অফিসারদের ভাতা বাড়ছে 400 টাকা, প্রিসাইডিং অফিসারদের ভাতা বাড়ছে 500 টাকা। এবারই প্রথম অনলাইনে ভাতার টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণ শুরুর আগেই যেন ভোটকর্মীরা ভাতা পান, জেলা শাসকদের সেই নির্দেশও দিয়েছে কমিশন। অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে আজ নবান্নে বৈঠক। হাইকোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার এবং কমিশনকে শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট পেশ করতে হবে। তার আগে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা নিয়ে রাজ্য কি আয়োজন করছে তা নিয়ে বৈঠকে বিশদে আলোচনা হবে। রাজ্য কত সশস্ত্র বাহিনী দিতে পারবে এবং অন্য রাজ্য থেকে সশস্ত্র বাহিনী আনার বিষয় নিয়েও বৈঠকে কথা হবে। উত্তর 24 পরগনা হাসনাবাদে তৃণমূলের সভা চলাকালীন হামলার অভিযোগ। গুলিতে আহত পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীর ভাই সাইফুল সর্দার। গুরুতর আহত অবস্থা তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, গতকাল রাতে সভা চলার সময় বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী বোমা গুলি নিয়ে হামলা চালায়। সেই সময় সাইফুলের বুকে গুলি লাগে। তৃণমূলের অভিযোগ, সিপিএম এর মদতেই বিজেপি এই হামলা চালিয়েছে। এদিকে এলাকায় উত্তেজনা থাকায় রাতেই র্যাফ মোতায়েন করা হয়। হঠাৎ করে এসে হামলা চালিয়েছে মিটিং এর উপরে। নিমাই দাসের বাহিনী, বাহিনী না নিমাই দাস, নিমাই দাস
মানে হামলা কি গুলি বোমা চলেছে? হ্যাঁ, বিজেপির তো কিছু নেই, অ্যাকচুয়ালি সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চাইছে। তারা একটা নমুনা হিসেবে আজকের এই নিরীহ সমর্থককে তারা গুলি করেছে। একসময় ছিল নেই রাজ্য, সেখানেই এখন ঢালাই করা রাস্তা। সরকারি প্রকল্পে তৈরি হয়েছে ঘর, ঘরে আলো। অনেকটাই বদলে গিয়েছে পুরুলিয়ার জিলিং সেরেং, যদিও জলসংকট রয়েই গিয়েছে। পাহাড়ের ওপর ছোট্ট গ্রাম পুরুলিয়ার জিলিং সেরেং। বছরখানেক আগেও যা ছিল একেবারে বিচ্ছিন্ন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ৮৬টি গ্রামের মধ্যে সবচেয়ে দুর্গম জিলিং সেরেং ছিল এক নেই রাজ্য। বিদ্যুৎ নেই, স্কুল নেই, পানীয় জল নেই, ছিল না পাকা রাস্তাও। পায়ে হেঁটেই সর্বত্র যাতায়াত। কেউ অসুস্থ হলে ২০ কিলোমিটারের ওপর রাস্তা নিয়ে যেতে হতো ডুলি করে। অনেক সময় দেরি হয়ে যেত। এই গ্রামে কেউ মেয়ের বিয়ে দিতে চাইতো না। সেই জিলিং সেরেং এর গায়ে এখন বদলের ছোঁয়া। ওরকম ওই বন জঙ্গলে চলিয়ে আগে তো কাটি করা হয়েছে, এখন তো পাকা রাস্তা হয়ে গেল। আগে কথা কিচ্ছু ছিল না, ওই রোডটা হলো তখন এগুলা হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকায় বছরখানেক আগে এই রাস্তা তৈরি হওয়ার পর একে একে জিলিং সেরেং পেয়েছে প্রাথমিক স্কুল, মিলেছে সরকারি প্রকল্পে ঘর। ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। আগে তেষ্টা মেটাতে ঝর্ণার জলই ছিল ভরসা, এখন একটা টিউবওয়েল রয়েছে, কিন্তু পানীয় জলের সমস্যা রয়ে গিয়েছে। জলের বহুত কষ্ট আমাদের এখন, জলের আমাদের দমে কষ্ট। এখন জল নাই, খাবার জন্য জল নাই, কিচ্ছু না, দমে কষ্ট জলের। ওই একটা কুয়া আছে ওখানে, ওইটাই জল ডুবাই সবাই সিনার নাহা সব কাছাকাছি ওইটাই। অযোধ্যা পাহাড়ের ওপর এই জিলিং সেরেং গ্রাম একসময় মাওবাদী আতঙ্কে সিঁটিয়ে থাকত। নিজেদের ভোটটাও দিতে পারতেন না গ্রামবাসীরা। এখন অবশ্য দিন বদলেছে। বুরোদা কালীমাটি পঞ্চায়েতের মধ্যে পড়ে ১৬০ জনের গ্রাম জিলিং সেরেং। ২০১৩ সালেই পঞ্চায়েতে জয়ী হয় বামেরা। ২০১৫ সালে বামেদের ৭ সদস্য শাসক দলে নাম লেখান, যার জোরে একটি আসনে না জিতেও গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল। এবার কি হবে? জিলিং সেরেং বলছে ভোটে যেই জিতুক, জলের সমস্যা যেন মেটে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। চোপড়া কি আছে চোপড়াতেই? এই প্রশ্নটা উঠছে কারণ এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব উত্তর দিনাজপুরের চোপড়া দেখেছে রাজনৈতিক সংঘর্ষ। বেঘরে মারা গিয়েছেন এক সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলি যথারীতি ব্যস্ত তরজায়, কিন্তু সাধারণ মানুষের একটাই প্রশ্ন, চোপড়ায় শান্তি ফিরবে কবে? উত্তর দিনাজপুরের চোপড়ায় আজও কান পাতলেই শোনা যায় চাপা আতঙ্কের স্বর। এই বুঝি শুরু হলো গুলি বৃষ্টি। রাতের ঘুম ভাঙালো হয়তো বোমার বিকট শব্দ। চোপড়ায় প্রচুর পরিমাণে রাজনৈতিক সংঘর্ষ হয়ে থাকে, তো এর ফলে লড়াই ঝগড়া হয়, দোকান পাশাদ আমাদেরকে তখন বন্ধ করতে হয় এবং সাধারণ পাবলিক যারা কাস্টমার আছে তারা আতঙ্কিত, চোপড়ায় আসতে ভয় পায়। এর আগে বহুবার এরকম ঝামেলা হয়েছে, আমাদেরকে বিকালবেলা দোকানদারি করতে করতে দোকান বন্ধ করতে হচ্ছে। 1992 সালের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হয়ে হয় উত্তর ও দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরের বাংলাদেশ সীমান্তের কাছে চোপড়া। রাজনৈতিক কর্তৃত্বের রাশ কার হাতে থাকবে তা নিয়ে জন্মলগ্ন থেকেই এই চোপড়া বারবার রণক্ষেত্রের চেহারা নিয়েছে। 2011 সালে রাজ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু চোপড়ায় রাজনৈতিক সংঘর্ষ থামেনি। এবারের পঞ্চায়েত ভোট পর্বেও ঝরেছে প্রাণ। গত 14 এপ্রিল মনোনয়ন জমাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। গন্ডগোলের মধ্যে পড়ে বেঘরে প্রাণ হারান এলাকার নিরীহ বাসিন্দা বৈশাখু বর্মন। সংঘর্ষে মৃত্যু, তাকে ঘিরে ফের সংঘর্ষ। একে অপরের বাড়িতে শুরু হয়ে যায় ভাঙচুর। একের পর এক বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন।
এই অশান্তির জন্য বিরোধীরা আঙুল তুলছে তৃণমূলের দিকে। এইটা আমাদের চোপড়াতে এখন টপ মোস্ট যারা নেতৃত্ব দিচ্ছে শাসক দলের মধ্যে, সমস্ত ক্রিমিনালগুলো হচ্ছে যে এক জায়গায় নেতৃত্ব। বিহার থেকে হচ্ছে ক্রিমিনালদেরকে নিয়ে আসা হয়। বিজেপির কাঠগড়ায় চোপড়ার তৃণমূল বিধায়ক। বামফ্রন্টের সরকারে এত হতো না, কিন্তু 2013 আস্তে আস্তে এই মমতা ব্যানার্জির গভর্নমেন্ট সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোট করাতে পারেনি গতবার। এবারও কিন্তু আজকে একদিনে ভোট করেছে, একমাত্র উদ্দেশ্য যে পঞ্চায়েতে ওদের কর্মীগুলো যাতে পঞ্চায়েত লুটে পুটে খেতে পারে। এমএলএ নিজের অঞ্চলে সন্ত্রাস করে আজকে কোনো ভোট হতে দিচ্ছে না পঞ্চায়েত সমিতি। চোপড়ার তৃণমূল বিধায়ক অবশ্য বিরোধীদের তোলা সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তখন শুধু সংঘর্ষ করে এরা দলটাকে টিকায় রেখেছিল। বামফ্রন্টের বন্ধুরা 6-7 বছরের সরকারে যা উন্নয়নের কাজ করেছে, এখন সাধারণ লোক কারো ওদের উস্কানিতে যায় না, হানাহানি কাটাকাটি মারামারি হয় না, কোনো সন্ত্রাস হচ্ছে না। নিজেরাই ঘর দুয়ার ভাঙচুর করে আজকে সন্ত্রাস করে চিল্লাচ্ছে। ভোটের বাজারে রাজনৈতিক তরজা তুঙ্গে, একে অপরের ঘাড়ে দায় চাপাতে মরিয়া রাজনৈতিক দলগুলি। সাধারণ মানুষের অবশ্য একটাই বক্তব্য, ভোটে যে দলই জিতুক চোপড়া যেন শান্তির খোঁজ পায়। উত্তর দিনাজপুর থেকে উত্তম পাল, নিউজ 18 বাংলা।